12 ওকে। তো আজকে তাহলে চ্যাপ্টার 13 আমরা দেখব। স্যার একটা কথা ছিল, বলো। স্যার আমরা যদি থিসিস সাইবার সিকিউরিটি রিলেটেড কোন টপিকের উপর করতে চাই কোন একটা টপিক যদি সাজেস্ট করতেন। সাইবার সিকিউরিটিতে তো টপিকের অভাব নাই, থিসিস তো করতে হয় তোমার একটা ছোট একটা টপিক নিয়ে। সাইবার সিকিউরিটি তো বিশাল একটা এরিয়া না? জি স্যার, দুই একটা যদি সাজেস্ট করতেন। আচ্ছা, ক্লাসের পরে। ওকে স্যার। আপনি এটা ওই যে ইয়েকে দিবেন, অনিমেষ। স্যার সবগুলো স্লাইড যদি একটু দিয়ে দিতেন স্যার, ভালো হতো স্যার।
ইয়েস স্যার, সবগুলা দিলে একটু ভালো হতো। স্যার নেট একটু বন্ধ হয়ে যাবে স্যার, পরে আমরা যদি পড়তে চাইতাম স্যার। খুবই ভালো স্লাইড গুলো স্যার, প্লিজ স্যার।
হ্যালো হ্যালো Yes, sir. ওকে আজকে একটু দেরি হয়ে গেল আজকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে চ্যাপ্টার 13 চ্যাপ্টার 13 হচ্ছে অ্যাটাকার্স এন্ড देयर টুলস ওকে তো এই চ্যাপ্টারে আমরা যেটা দেখবো যে হু আর দ্য অ্যাটাকার্স তো হু আর দ্য পিপল অ্যাটাকিং দ্য নেটওয়ার্ক হোয়াট আর देयर মোটিভস আর হচ্ছে in the second section we will see what are the different tools they use okay so before we understand who are the attackers we need to understand some terminologies so এই যে চ্যাপ্টার 13 থেকে কিন্তু আমরা সাইবার সিকিউরিটির টপিকে প্রবেশ করলাম চ্যাপ্টার 12 পর্যন্ত it was all about fundamentals ঠিক আছে so chapter 13 মানে মডিউল 13 to মডিউল 28 is cyber security বুঝতে পারছো তো এই চ্যাপ্টারটাতে হচ্ছে কিছু কিছু টার্মের সাথে আমাদেরকে আগে পরিচিত হইতে হবে in the first section we will get acquainted with those terms and in the second section আমরা দেখবো যে what are the different tools that the attackers are using to attack a network বুঝছো am I clearly audible Yes, sir. Yes, sir. yes sir okay so Yes, sir. the first thing that we need to understand এই যে এই টার্মগুলোর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে okay now the number one is asset number one is asset so what is actually asset so anything that your organization owns ধরো একটা অর্গানাইজেশনে কি কি অ্যাসেট থাকতে পারে মানে আইটি অ্যাসেট কম্পিউটার হ্যাঁ তারপর ফোন ট্যাবলেট সার্ভার তাই না ইভেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট কোনটা বলতো একটা অর্গানাইজেশনের বর্তমানে Sir, data. ডেটা হ্যাঁ ডেটা ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট আই শুড এবং একটা কথা আছে যে ডেটা ইজ দ্য নিউ ওয়েল ডেটা ইজ দ্য নিউ ওয়েল OIL ওয়েল মানে ডেটাই হচ্ছে এখন নতুন তেল মানে হচ্ছে একটা সময় দেখো গোটা পৃথিবীর যে ইকোনমি এখনো গোটা পৃথিবীর ইকোনমিতে সবচেয়ে বড় প্রভাব ছিল হচ্ছে এই ওয়েল যেসব তেলের উপর তো যেসব কান্ট্রি ধরো এই যে জ্বালানি তেলের মজুদ যেসব কান্ট্রি সবচেয়ে বেশি এরা সবচেয়ে রিচেস্ট পিপল ছিল ইজন্ট ইট এবং ওয়ার্ল্ডের সব বড় বড় সবচেয়ে রিচেস্ট কোম্পানিগুলো ছিল কারা ওই যারা তেল বিক্রি করতো যেমন অ্যারামকো সৌদি আরবের তারপরে এরকম অনেক কোম্পানি ইভেন এই যে ওয়ার্ল্ডে যত ম্যাক্সিমাম যুদ্ধ হয়েছে বুঝছো এই যুদ্ধগুলার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু মেইন রিজন ছিল এই যে ধরো ইরাক যুদ্ধ বলো বলো এগুলার ব্যাকগ্রাউন্ডে মেইন কি মেনে হচ্ছে তেল নাকি বিকজ ওয়েল ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইউ আন্ডারস্টুড জি স্যার। Yes, sir. কিন্তু এখন কিন্তু ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেছে নাও ডেটা ইজ দ্য নিউ ওয়েল ওকে ডেটা ইজ দ্য নিউ ওয়েল এখন দেখো ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট কোম্পানি কে বলতো রিচেস্ট পারসন না রিচেস্ট কোম্পানি Amazon, sir. না 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 Sir, Apple. Apple. না আরামকো না ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট কোম্পানি হচ্ছে ওয়ার্ল্ডের একমাত্র $1 trillion কোম্পানি হচ্ছে অ্যাপল ওকে তো অ্যাপল ইজ নাও দ্য নাম্বার ওয়ান দ্য রিচেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড তারপরে এই যে অ্যামাজন আছে তারপর দেখো ওয়ার্ল্ডের সব রিচেস্ট পিপল কারা
এই যে বেজোস, এই যে অ্যামাজনের, তারপরে হচ্ছে তোমার ধরো বিল গেটস, টেসলার সিইও, স্পেস এক্স এর সিইও এলন মাস্ক, এরা সব হচ্ছে টেক এখন এন্টারপ্রেনার স্যার। অল টেক এন্টারপ্রেনার্স, রাইট? তো এখন এই জন্যই ডেটা ইজ দ্যাট ভ্যালুয়েবল, যার কাছে যত ডেটা আছে। তারপরে ধরো এই যে ফেসবুকের ব্যবসাটা কি? ওর কি কোনো প্রোডাক্ট আছে? কোনো মানে ফিজিক্যাল কোনো প্রোডাক্ট আছে? নো, বাট এগুলো বিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানি, বিকজ দে আর ডেটা কোম্পানি। তো একটা অর্গানাইজেশনে আমরা যখন হচ্ছে অ্যাসেট আমরা কি করি, উই ডু ক্লাসিফাই আওয়ার অ্যাসেট। আমরা অ্যাসেট যখন ইনভেন্টরি করি তখন অ্যাসেট গুলাকে ক্লাসিফাই করি। ওকে, অ্যাসেট ক্লাসিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাসেট ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে আমরা ডিসাইড করি যে কোন ধরনের সিকিউরিটি পলিসি, ওকে, কোন ধরনের সিকিউরিটি পলিসি আমরা কোন ধরনের অ্যাসেটের ক্ষেত্রে বসাবো। গট ইট? বোঝা গেছে? সরি अगेन ফর দ্য ইন্টারাপশন। তাহলে ধরো একটা অর্গানাইজেশনে সব অ্যাসেটের ভ্যালু তো সেম না, তাই না? তো একটা কম্পিউটারের যে ভ্যালু, তারপর একটা সার্ভারের ভ্যালু তো সেম জিনিস না। তো আমরা যখন তারপরে ধরো ডেটা, যেখানে ডেটা থাকে, ধরো আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই যে ভিউজের যে ডেটাবেস, দিস ইজ আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট, তাই না? তো আমরা যখন অ্যাসেট ইনভেন্টরি করি, অ্যাসেট ইনভেন্টরি করার সময় আমরা অ্যাসেট ক্লাসিফিকেশন করি, যে এটা ক্লাসিফাইড মানে এটা কতটা ভ্যালুয়েবল। বিকজ ধরো 5 টাকার জিনিসের জন্য তো তোমার 20 টাকা সিকিউরিটির পিছনে খরচ করার কোনো মানে নাই, মানে আছে? স্যার তো 50 টাকার জিনিসের পিছনে যদি তুমি 10 টাকা খরচ করো এটাকে সিকিউর করার জন্য, দেন দ্যাট মেক সেন্স। তো এই জন্যই হচ্ছে অ্যাসেট ক্লাসিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো অ্যাসেট ক্লাসিফিকেশনের পর we identify the vulnerabilities in each asset. Now what is vulnerability actually? Vulnerability হচ্ছে প্রত্যেকটা অ্যাসেটের কিছু উইকনেস থাকে। Okay, so vulnerability is the weakness in each asset. Okay, ধরো তোমার একটা সার্ভার আছে, এই সার্ভারটার কোনো একটা প্যাচ দেয়া নাই, সিকিউরিটি প্যাচ, so your server is vulnerable, so that is a weakness. এই সিকিউরিটি ভালনারেবিলিটি ধরে অ্যাটাকাররা কি করতে পারে, তোমার মেশিন বা সার্ভারের
কন্ট্রোল নিতে পারে, দে ক্যান এক্সপ্লয়েট। ওকে, আরেকটা টার্ম শিখো, এটা হচ্ছে আমরা বলি হচ্ছে এক্সপ্লয়েট করা। সো ধরো কোনো একটা অ্যাসেটের যদি কোনো ভালনারেবিলিটি থাকে, ওই ভালনারেবিলিটিটা ইটস এ থ্রেট। কোন একটা অ্যাসেটের যদি কোনো একটা ভালনারেবিলিটি থাকে, দ্যাট ভালনারেবিলিটি ইজ এ থ্রেট টু দ্যাট অর্গানাইজেশন, রাইট? কারণ কি, কোনো অ্যাটাকার ওই ভালনারেবিলিটিটা ইউটিলাইজ করে they can exploit a system. You understood? And what is risk? Risk sits at the intersection between asset, vulnerability and threat. তো এগুলো এখানে বলা হয়েছে যে থ্রেট কি, থ্রেট কি, ভালনারেবিলিটি কি। তাহলে থ্রেট হচ্ছে পটেনশিয়াল ডেঞ্জার, যে কোনো একটা ভালনারেবিলিটিকে কেউ এক্সপ্লয়েট করতে পারে, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ থ্রেট। আর ভালনারেবিলিটি কি বলছি, ভালনারেবিলিটি ইজ দ্য উইকনেস। তারপর একটা হচ্ছে অ্যাটাক সারফেস। সো দিস ইজ অ্যানাদার টার্ম দ্যাট ইউ নিড টু বি ফ্যামিলিয়ার উইথ। অ্যাটাক সারফেসটা হচ্ছে যে অ্যাটাকার তোমার একটা সিস্টেমে যেই ওয়েতে সে তোমার সিস্টেমের কন্ট্রোল নিতে পারে, ওকে, যে ভালনারেবিলিটি বা যে ওয়েতে তোমার সিস্টেম কন্ট্রোল নিতে পারে, এই ভালনারেবিলিটি গুলোর যোগফলকে আমরা কি বলি, অ্যাটাক সারফেস। ইউ আন্ডারস্টুড? বুঝতেছো তোমরা? জি স্যার। স্যার আর এক্সপ্লয়েট যেটা বললাম, এক্সপ্লয়েট কি, ধরো কোনো একটা ভালনারেবিলিটিটাকে ইউজ করে যে কোনো একজন অ্যাটাকার তোমার সিস্টেমের কন্ট্রোল নিয়ে নিল, সো দে ক্যান এক্সপ্লয়েট ইওর সিস্টেম। ওকে, আর হোয়াট ইজ দ্য রিস্ক? রিস্ক হচ্ছে লাইকলিহুড, দ্য প্রবাবিলিটি, হ্যাঁ, যে কেউ সিস্টেম এক্সপ্লয়েট করতে পারে, এবং সিস্টেম যদি এক্সপ্লয়েট হয়, হোয়াট উড বি দ্য কনসিকুয়েন্সেস। আচ্ছা, এখন ধরো you have identified certain risk in your system. এখন তুমি একটা রিস্ক আইডেন্টিফাই করার পর what you do, how do you manage those risks? তো রিস্ক আসলে বিভিন্ন ভাবে ম্যানেজ করা যায়। the first one is risk acceptance. আমরা কিছু কিছু ক্ষেত্রে we follow this strategy, risk acceptance. we accept the risk. I know যে এখানে রিস্ক আছে, বাট ধরো এই রিস্কটা মিটিগেট করার জন্য যেই কস্ট, এটা অ্যাসেটের ভ্যালুর চাইতে যদি বেশি হয়, তখন আমরা ওই রিস্কটাকে কি করি, অ্যাকসেপ্ট করে দিই। আন্ডারস্টুড? আন্ডারস্টুড? ইয়েস স্যার। জি স্যার। ওই যে যেটা বলছিলাম যে অ্যাসেট ভ্যালু যদি হয় 10 টাকা, আর তোমার এই অ্যাসেটটাকে সিকিউর করার জন্য যদি খরচ হয় 20 টাকা, সো এটা আমরা করতে চাই না। তো ইন দ্যাট কেস উই অ্যাকসেপ্ট দ্য রিস্ক। ওকে, রিস্ক অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে অনেকটা ওই যে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেওয়া আর কি। আন্ডারস্টুড? একটা হচ্ছে রিস্ক অ্যাভয়েডেন্স। সো দিস ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি। রিস্ক অ্যাভয়েডেন্স কি, যে উই ট্রাই টু অ্যাভয়েড দ্য রিস্ক। কিভাবে? যে উই এলিমিনেট সার্টেন অ্যাক্টিভিটি দ্যাট ক্যান কজ ডেটা লস। ওকে, তো বিভিন্ন অ্যাক্টিভিটি যাতে রিস্কটা না হয়, সো এই অ্যাক্টিভিটি গুলোকে অ্যাভয়েড করা, that is called risk avoidance strategy. আর হচ্ছে risk reduction. Okay, so what is risk reduction? We try to devise certain mechanism so that we can mitigate some of the risks. ধরো 20টা তোমার সিস্টেমে 20টা ভালনারেবিলিটি আছে, তো তুমি 15টা 17টা ভালনারেবিলিটি লেটস সে মিটিগেট করছো, যতটুকু সম্ভব তুমি মিটিগেট করার চেষ্টা করো। So this is how you can reduce the risk. আর এটা হচ্ছে রিস্ক ট্রান্সফার। রিস্ক ট্রান্সফার মানে হচ্ছে যে আই নো মাই সিস্টেম হ্যাজ রিস্ক, এবং এটাকে আমি মিটিগেট করতে পারছি না, বাট আই ক্যান ট্রান্সফার দ্য লায়াবিলিটিস। I can transfer the liabilities to a third party or to another company. ধরো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি জানি যে আমার এই সিস্টেমটা হ্যাক হইতে পারে। হ্যাঁ, এখন সিস্টেমটা হ্যাক হইলে কি হবে, প্রত্যেকটা হ্যাকের তো কি থাকে, কিছু কনসিকুয়েন্স থাকে, isn't it?
তো আমি কি করতে পারি, এটাকে ইন্স্যুরেন্স করে রাখতে পারি যে ওকে যাই হোক, যদি কেউ রিস্ক এক্সপ্লয়েট করে, ওকে, তাহলে অ্যাটলিস্ট ইন্স্যুরেন্স কোম্পানি আমারে টাকা দিবে। হ্যাঁ, তো আমার যে ক্ষয়ক্ষতিটা হবে ওটা পুষিয়ে নেওয়া যাবে। দ্যাট ইজ কল্ড রিস্ক ট্রান্সফার। আন্ডারস্টুড? কাউন্টার মেজার, দিস ইজ অ্যানাদার টার্ম। কাউন্টার মেজার হচ্ছে যে কোনো একটা সিস্টেমের যে ভালনারেবিলিটি গুলো থাকে এগুলোকে মিটিগেট করার জন্য আমরা যেসব উদ্যোগ নেই, the actions that we take to protect our assets, এইগুলাকে বলা হয় কাউন্টার মেজার। হ্যাঁ, মনে করো যে চোর তোমার ঘরে প্রবেশ করতে পারে, অ্যাজ আ কাউন্টার মেজার তুমি কি করতে পারো, দরজায় তালা মারতে পারো। ওকে, সো দ্যাট ইজ আ কাউন্টার মেজার। তুমি কি করতে পারো, একজন সিকিউরিটি গার্ড নিয়োগ দিতে পারো, দ্যাট ইজ অলসো কল্ড আ কাউন্টার মেজার। হ্যাঁ, সো সামথিং লাইক দ্যাট। Now, hacker versus threat actor. Okay, so in chapter 1, actually you learn there are different type of hackers, right? যেমন এই যে হোয়াইট হেড হ্যাকার, বলো তো হোয়াইট হেড হ্যাকাররা কি করে? কাদেরকে আমরা হোয়াইট হেড হ্যাকার বলি? যারা পেন টেস্টিং করে। যারা পেন টেস্টিং করে, সো দে আর মোস্টলি ইথিক্যাল হ্যাকার্স, তাই না? তারা বড় বড় অর্গানাইজেশন, তারা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করার পর ওরা বিভিন্ন এই পেনিট্রেশন টেস্টার বা পেন টেস্টার বা ইথিক্যাল হ্যাকার এদেরকে হায়ার করে, বলে যে ওকে আপনি আমার নেটওয়ার্কটাকে হ্যাক করার চেষ্টা করুন, ঠিক আছে? তো ওরা হচ্ছে হ্যাক করার চেষ্টা করে, they use all the tools and mechanisms that hackers use, okay? তারপর ওই অনুযায়ী ওরা যেসব ভালনারেবিলিটি খুঁজে পায় এটার উপর একটা রিপোর্ট অর্গানাইজেশনকে পেশ করে, ওকে? আরেক ধরনের হ্যাকার আছে, ওরা হচ্ছে গ্রে হেড হ্যাকারস। তো গ্রে হেড হ্যাকাররা ওরা হ্যাক করে নট ফর ফিনান্সিয়াল গেইন, ওকে, বাট ফর পলিটিক্যাল অর সোশ্যাল কজ। ওরা হচ্ছে ইউজুয়ালি দে আর দ্য হ্যাকটিভিস্টস, দে আর হ্যাকার অ্যাক্টিভিস্টস, ওকে, সো দে আর কনসিডার্ড অ্যাজ গ্রে হেড হ্যাকারস। ওরা কিন্তু ইথিক্যাল না। অনেক সময় দেখা যায় যে ধরো কোন একটা পলিটিক্যাল কজে কারণে, যেমন উইকিলিক্স, হ্যাঁ, উইকিলিক্স এই যে বিভিন্ন রাষ্ট্রীয় ডেটা হ্যাক করেছে, সো ডু ইউ থিংক দিস ইজ ইথিক্যাল? দিস ইজ নট ইথিক্যাল, রাইট? বাট এদের মেন উদ্দেশ্য কিন্তু ফিনান্সিয়াল গেইন না, ওকে, দে আর নট সাইবার ক্রিমিনালস, বাট দে আর আনইথিক্যাল, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায়, দেখবা যে যেমন সাইবার ৭১, তারপরে এরকম আরো বেশ কিছু হ্যাকিং গ্রুপ আছে, তারা বিভিন্ন ন্যাশনাল ইস্যুতে ওরা কি করে বিভিন্ন ওয়েবসাইট এগুলো ডাউন করে দেয়, রাইট? So that is also not that ethical, because you are shutting down, attacking a certain website without their permission, isn't it? So but ওদের উদ্দেশ্য কিন্তু এই না যে ওই ওদের কাছ থেকে টাকা নিবে, not financial gain. But black hat hackers, এরা হচ্ছে সাইবার ক্রিমিনালস, হ্যাঁ, they hack for financial gain. বুঝতে পারছো? ইয়েস স্যার। তো আমরা এই যে থ্রেট অ্যাক্টর কাদেরকে বলি, মানে হ্যাকার আর থ্রেট অ্যাক্টরের মধ্যে পার্থক্য কি? হ্যাকার ধরো এই যে হোয়াইট হেড হ্যাকার, গ্রে হেড হ্যাকার, ব্ল্যাক হেড হ্যাকার, ইথিক্যাল হ্যাকার, হ্যাঁ, সেরা সব হ্যাকার। বাট থ্রেট অ্যাক্টর হচ্ছে এই দুই শ্রেণী, হচ্ছে থ্রেট অ্যাক্টর। বিকজ ডু ইউ থিঙ্ক হোয়াইট হেড হ্যাকাররা কি থ্রেট? আর দে থ্রেট অ্যাক্টর? নো, বিকজ দে আর নট ডুইং এনিথিং আনইথিক্যাল। বাট এই যে গ্রে হেড হ্যাকার এবং ব্ল্যাক হেড হ্যাকার, এদেরকে আমরা বলি হচ্ছে থ্রেট অ্যাক্টর। বুঝতে পারছো? ইয়েস স্যার। এখন আমরা দেখি যে এই যে হ্যাকিং, এটার ইভলিউশন অফ থ্রেট অ্যাক্টরস আর হ্যাকার্স। দেখো যে দ্যাট স্টার্টেড ওয়ে ব্যাক ইন 1960s.
একদম প্রথম দিকে যখন আসলে ইভেন এই পাবলিক ইন্টারনেটও ছিল না, তখন পাবলিক কি করত, তখন হ্যাকাররা এই যে আমাদের যে ল্যান্ডলাইন ছিল না আগে, ওরা কি করতো এক ধরনের ওয়ার ডায়ালিং প্রোগ্রাম ইউজ করে একটা সার্টেন এরিয়ার সব নাম্বারে হচ্ছে ফোন করতো। নাও ফোন করে দেখতো যে কোন কোন নাম্বার অ্যাভেলেবল, মানে কোন কোন নাম্বার অ্যাভেলেবল আছে, মানে কোন কোন নাম্বার লাইভ আছে। তারপর হচ্ছে যে নাম্বারগুলো লাইভ, ওইখানে ওরা পাসওয়ার্ড ট্র্যাকিং প্রোগ্রাম ইউজ করে ওই সিস্টেমগুলোর অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতো। ওকে, সো দ্যাট স্টার্টেড ওয়ে ব্যাক ইন 1980s। হ্যাঁ, কারণ তখন আসলে এরকম ইন্টারনেট ছিল না। টাইপস অফ থ্রেট অ্যাক্টর, এটাও তোমরা চ্যাপ্টার 1 এ তোমাদেরকে পড়াইছে যে স্ক্রিপ্ট কিডিজ, দে আর অলসো থ্রেট অ্যাক্টর। এগুলা হচ্ছে ধরো অনেকে দে আর নট অ্যাকচুয়ালি রিয়েল হ্যাকার্স। ওকে, এই যে স্ক্রিপ্ট কিডিজ, ওরা হচ্ছে ওদের এরকম প্রোগ্রামিং বা হ্যাকিং ওই রকম স্কিল নাই, কিন্তু ইন্টারনেটে কিন্তু অসংখ্য সাইট আছে। হ্যাঁ, ধরো ডার্ক ওয়েবে অসংখ্য সাইট আছে যেখানে বিভিন্ন ধরনের হ্যাক টুল পাওয়া যায়। ওরা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের অ্যাভেলেবল হ্যাক টুল ইউজ করে কোন একটা সিস্টেমের কন্ট্রোল নিতে চায়। ওকে, সো দে আর কল্ড স্ক্রিপ্ট কিডিজ। হ্যাঁ, সো ওরা আসলে অনেক সময় অজ্ঞাত সারেই ওরা কি করে, মানে ওরা বিভিন্ন সিস্টেমের ক্ষতি করে ফেলে। হ্যাঁ, সো ওদেরকে বলা স্ক্রিপ্ট, যদিও ওদের মেন টার্গেট আসলে প্রফিট না। ওই যে বিভিন্ন টুল টেস্ট করতে যায়, টেস্ট করতে গিয়ে দেখা গেল যে কোনো একটা অর্গানাইজেশনে 12টা বাজায় দিচ্ছে, ঠিক আছে। তারপরে ভালনারেবিলিটি ব্রোকার, তারপরে এই যে হ্যাকটিভিস্ট বলছি, সাইবার ক্রিমিনাল, আবার হ্যাকারও আছে। যেমন এই যে নর্থ কোরিয়া, নর্থ কোরিয়ান গভর্নমেন্ট তো হ্যাকার লালন পালন করে, বিকজ এই যে নর্থ কোরিয়ান হ্যাকার্স দে অ্যাকচুয়ালি আর্ন হিউজ মিলিয়নস অফ ডলার্স বাই হ্যাকিং। বুঝছো, এই যে ইভেন বাংলাদেশ ব্যাংকের যে 800 কোটি টাকার যে হ্যাকটা হয়েছিল, হ্যাঁ, দ্যাট ওয়াজ অলসো ডান বাই নর্থ কোরিয়ান হ্যাকার্স। ওকে, তারপর এখন অনেক দেশ, ইভেন চায়না, দে হ্যাভ স্টেট স্পন্সর্ড হ্যাকার্স। ওদের উদ্দেশ্য অবশ্য বাইরে থেকে টাকা চুরি করে না, বাট ওই যে ওদের সিস্টেম গুলাকে প্রোটেক্ট করার জন্য। বিকজ ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চোর ধরতে চাও তাহলে তোমাকে চোরের মতোই চিন্তা করতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ এ মাইন্ডসেট অফ এ হ্যাকার। তোমার যদি হ্যাকারের মতো মাইন্ডসেট না থাকে, দেন ইউ ক্যানট prevent a hacker getting access to your system. তো এই যে সাইবার ক্রিমিনাল যে টার্মটা আমি ইউজ করছিলাম, সাইবার ক্রিমিনাল কারা? সাইবার ক্রিমিনাল হচ্ছে ওরা হচ্ছে আনএথিক্যালি, ধরো their main motive is actually making money. হ্যাঁ, এই যে অনেকে ransomware attack করে। Do you know what is ransomware attack? Yes, sir. হ্যাঁ, তো এখন বর্তমানে এই যে লাস্ট 2-3 years এ ransomware attack 300% ইনক্রিজ হয়েছে, 300% ইনক্রিজ। ওকে, স্যার বাংলাদেশের যে সাইবার একাত্তর, এটা ওরা কি ইথিক্যাল? no, they are not ethical. They are not ethical as well. তো এই যে যেটা ওরা তো বলছি, ইথিক্যাল হ্যাকিং এর কোর্স নেয় স্যার। তা তো নিতেই পারে, কোর্স নিলেই কি কেউ ইথিক্যাল হয়ে গেল? ওরা যদি ইথিক্যাল না হয় তাহলে ওরা ইথিক্যাল হ্যাকিং কিভাবে শিখবে? তো আমাদের দেশে তো ওই অনেক মাদ্রাসার হুজুরও আকাম করে না, তাই বলে কি মাদ্রাসার হুজুর সব হুজুরে দোষ দিয়ে লাভ আছে? সবাই তো আর খারাপ না। স্যার তাহলে কি গভর্নমেন্ট বৈধতা দিল কিসের? মানে হ্যাকিং এর জন্য আর কি? না না, গভর্নমেন্ট বৈধতা দিবে কেন? সাইবার একাত্তর কি গভর্নমেন্টের কোনো উইং? না স্যার, মানে এটা তো মানে অল ওভার দ্য কান্ট্রি রিমোট হ্যাকিং ইজ, তুমি কারো অনুমতি ছাড়া, যারা ইথিক্যাল হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার ছাড়া বাকি সবাই হচ্ছে থ্রেট অ্যাক্টর। এরা সব আনইথিক্যাল, বুঝছো?
আমাদের দেশে কারিকুলামে সবার আগে ইথিক্স শেখানো দরকার। আচ্ছা, তারপরে এই যে র্যানসামওয়্যার অ্যাটাক যেটা বললাম 300% বাড়ছে। তারপরে ধরো এই যে প্রচুর ক্রেডিট কার্ড ফ্রড হয়, যেমন খোদ আমেরিকাতে প্রতি বছর মোর দেন $500 মিলিয়ন শুধু ক্রেডিট কার্ড ফ্রড হয়। তারপর এই যে প্রতি বছর ট্রিলিয়নস অফ ডলার সাইবার ক্রিমিনালরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে নিয়ে যায়। হ্যাঁ, এই যে যেমন লাস্ট কাপল অফ ইয়ার্সে $6 ট্রিলিয়ন ড্যামেজ হয়েছে ডিউ টু সাইবার অ্যাটাক। তো এই যে সাইবার ক্রিমিনালরা যে অ্যাটাক গুলো করে, দে অ্যাকচুয়ালি ডু ইট ফর ফিনান্সিয়াল গেইন, রাইট? সো এদেরকে আমরা কি বলতেছি? সাইবার ক্রিমিনালস। So how do you protect these cyber criminals? So এখানে কিছু we have a cyber security checklist, তাই না? For example, let's say you should buy a product from trustworthy IT vendors. Do you know এই যে বাংলাদেশ ব্যাংকের যে সুইফট কেলেঙ্কারিটা হলো, that was due to ওদের যে ইভেন ডিভাইস যেগুলো ছিল এগুলা কোনো ব্র্যান্ডেড ডিভাইস ছিল না। ওকে, তারপরে এই যে বাসাবাড়িতে তোমরা এই যে ক্যামেরা, এখন কি সব বাসাবাড়িতে দেখা যায় যে ক্যামেরা আছে, তাই না? আইপি ক্যামেরা সার্ভিলেন্সের জন্য। এখন এগুলো কতটা সিকিউর? এগুলো তো ম্যাক্সিমামই চাইনিজ প্রোডাক্ট। সো আর দে ট্রাস্টওয়ার্দি? কি মনে হয় তোমাদের? ট্রাস্ট করা যায়? এটা তো Even- যেকোনোর মধ্যে অনেক এই যে ক্যামেরাগুলো থাকে, এই ক্যামেরাগুলোর যে ফার্মওয়্যার গুলা তোমরা কখনো আপডেট করো? ওরা নিজেরাও করে না, একবার কেনার পর হচ্ছে শুধু দেখে। বাট লুক এট দিস, জাস্ট গো টু গুগল এন্ড সার্চ টেসলা ক্যামেরা হ্যাক। এই বছরের মার্চে টেসলার নাম তো শুনছো নাকি? ইয়েস স্যার, ইলন মাস্ক। হ্যাঁ, এলন মাস্কের। তো এলন মাস্কের কোম্পানিরও এই যে because they use very sophisticated firewalls, very expensive security products, তাই না? But still their system got compromised. Okay, how did hackers compromise their system? Just because there were some vulnerability in their camera. ওই ক্যামেরাগুলোর ফার্মওয়্যার আপডেটেড ছিল না, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। এবং একটা স্পেসিফিক ব্র্যান্ডের ক্যামেরার, এবং শুধু যে এলন মাস্কের কোম্পানি তা না। এই যে লুক এট দিস নিউজ দ্যাট হ্যাপেন্ড ইন মার্চ 10। ওকে, সো ওরা হচ্ছে টেসলা, তারপরে ইউএস এর বিভিন্ন জেল, দেন হসপিটালস। ওকে, সো ওদের এই ক্যামেরা নেটওয়ার্ক গুলো হ্যাক করেছিল, এন্ড দে পোস্টেড দ্য ফটোজ অনলাইন। দেখছো? অ্যাজ এ প্রুফ। এই যে এটা টেসলার ম্যানুফ্যাকচারিং এরিয়ার ছবি। সো দে ডিড দিস। তো এত সিকিউরিটি মেজার থাকার পরেও জাস্ট এই যে একটা ছোট ভালনারেবিলিটি ইউজ করে অ্যাটাকার্স could get into their system. Understood? স্যার ভালনারেবিলিটি পাই কিভাবে স্যার? মানে এটা ফাইন্ড আউট করে কিভাবে? Vulnerability find out করার জন্য অনেক ওয়ে আছে। There are a lot of vulnerability assessment tools. হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের রিকনেসেন্ট টুল আছে, বুঝছো? স্যার তারপর মেটা এক্সপ্লয়েট স্যার কিভাবে স্যার এই ভালনারেবিলিটিটা এক্সপ্লয়েট করে একটু বলবেন? ওইটা তুমি তোমাদের 2 মিনিটে বইলা ফেলো না, তো তুমি 1-2 মিনিটে হ্যাকার হয়ে যাবে। স্যার একটু যদি বলতেন। একটু তো বলা যায় না, না? তো এই যে বিভিন্ন ধরনের টুল আছে, ফর এক্সাম্পল লেটস সে ওপেনভাস। যেমন ধরো এই যে ওপেনভাস, এটা এক ধরনের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট স্ক্যানার।
VAS, vulnerability assessment scanner. So এরকম ওপেন ভাস আছে, তারপরে এরকম আরো বেশ কিছু vulnerability assessment scanner আছে, তারপরে এই যে NASAS আছে, this is another vulnerability scanner. So এগুলো দিয়ে এই যে NASA's vulnerability assessment, এগুলো এরকম আরো অনেকগুলো টুল আছে। এই টুলগুলো দিয়ে vulnerability assess করে যে একটা সিস্টেমে কি কি vulnerability আছে। অ্যাসেস করার পর হচ্ছে they use certain exploit framework, যেমন এই যে Metasploit framework। হ্যাঁ, এরকম Metasploit framework ছাড়া আরো বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে। এই ফ্রেমওয়ার্ক গুলো দিয়ে ওরা তখন সিস্টেমটাকে এক্সপ্লয়েট করে। ওকে, সো in order to exploit a system using Metasploit, তারপরে হচ্ছে কোর ইম্প্যাক্ট এর নাম শুনছো তোমরা? কোর ইম্প্যাক্ট শুনছো নাকি শুনো নাই? নো স্যার। সো এগুলো কিন্তু ভেরি এক্সপেন্সিভ টুলস। সো এইসব টুল দিয়ে ওরা তখন এক্সপ্লয়েট করার চেষ্টা করে, অথবা দে ডেভেলপ সার্টেন টুলস। আন্ডারস্টুড? আচ্ছা, যাই হোক, সো আমাদেরকে কি করতে হবে? উই হ্যাভ টু বাই প্রোডাক্ট ফ্রম ট্রাস্টেড আইটি ভেন্ডর, দেন এই যে উই হ্যাভ টু সরি স্যার হ্যাঁ বলো। স্যার ওরা যে টুলটা ডেভেলপ করে স্যার এটা কি কোনো ল্যাঙ্গুয়েজের থ্রুতে করে? মোস্টলি পাইথন। মোস্টলি they use Python. তারপরে হচ্ছে এই যে in the cyber security checklist, এই যে 2 নাম্বার চেকলিস্টে কি আছে? We need to keep the security software up to date, okay, including the firmwares of the devices. এবং এখন কি, now we have thousands of IoT devices that are getting connected to internet, right? এবং IoT ডিভাইস গুলোর সবচেয়ে বড় প্রবলেম যেটা, এটা হচ্ছে এই ডিভাইস গুলোর ধরো এই যে হার্ডওয়্যার যে রিসোর্স থাকে, হ্যাঁ, হার্ডওয়্যার গুলো তো খুব একটা পাওয়ারফুল না, তাই না? তো হার্ডওয়্যার যেহেতু এতটা পাওয়ারফুল না, so we cannot deploy sophisticated security algorithms or encryption mechanisms. So these IoT devices are vulnerable to attack. এই যে including even এই যে security camera, even ধরো fingerprint reader, okay, all those. So তোমাদেরকে কি করতে হবে? You have to keep your security software up to date, including the firmware. You have to do regular penetration test. So pen test এর মাধ্যমে তোমরা, এবং pen test কি, pen test periodically করতে হয়, let's say quarterly. Okay, so when you do the penetration test, by doing this you can identify the vulnerabilities in your system. Understood? যে কি কি vulnerability currently আছে। এখন ধরো তুমি আজকে pen test করলা তোমার এন্টায়ার সিস্টেমের এবং তুমি কোনো vulnerability পাইলা না, that doesn't mean যে আগামী 1 বছর তোমার pen test না করলেও চলবে। কারণ কি, every day there are new vulnerabilities that are coming to the internet, তাই না? So একটা এইজন্য good practice is you have to do the penetration test at a regular interval. Okay, then you have to back up your data to cloud and hard disk. Okay, why? বলো তো এটা কেন আমাদের ডেটা ক্লাউড এবং হার্ড ডিস্কে ব্যাকআপ রাখা দরকার? স্যার ব্যাকআপ হিসেবে রেখে দিলাম স্যার। আরে ব্যাকআপ হিসেবেই তো রাখবা, কেন? টাকা লাগে তো নাকি? Sir, হার্ড ডিস্কে anytime তো sir. টাকা লাগে। স্যার ইন কেস অফ ডেটা লস যাতে আমরা এটা আবার ব্যাক পেতে পারি। মানে স্যার ডুপ্লিকেট একটা কপি রেখে দিলাম স্যার। মানে হার্ডওয়্যার যদি ক্র্যাশ করে বা কোনো কারণে ransomware অ্যাটাক হয় তখন স্যার ক্লাউড থেকে Mainly, yes, mainly if you become the victim of ransomware attack, in that case your data will get encrypted, right? তাই না? তখন তুমি at least এই ব্যাকআপ থেকে ডেটা রিকভার করতে পারবে। Okay, then the next point is you need to periodically change your Wi-Fi password. Why? বলো। কাজ শুরু করো। কাজ শুরু।
স্যার ক্র্যাক করা যায় স্যার, সহজেই স্যার। এভিল টুইন অ্যাটাক দিয়ে স্যার তখন আমার এক্সিস দিতে হবে। You need to periodically change your Wi-Fi password. There is a saying that do not trust your wife and Wi-Fi. Okay, both are vulnerable. স্যার সপ্তাহে কোনটা বেশি সমস্যা? I'm just kidding, okay? So, because both are vulnerable. So, এই জন্য এই যে ওয়াইফাই পাসওয়ার্ড, বিকজ দিস ইজ এই ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু তোমার ইজিলি ক্র্যাক করা যায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের টুল আছে, বুঝছো? যেমন ইয়ার্স নট একটা টুল আছে, তারপরে এরকম আরো বেশ কিছু টুল আছে, এগুলা দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড ক্র্যাক করা যায়। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ট্রাই টু crack your neighbor's Wi-Fi and enjoy the free internet, but don't do this, okay? This is not ethical. নেইবারকে বলবা যে আমি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা ক্র্যাক করতে চাচ্ছি, আমাকে কি একটু পারমিট করবেন? তোমার নেইবার যদি বলে যে হ্যাঁ আপনি ক্র্যাক করতে পারলে ক্র্যাক করে ইউজ করেন, then you do it, so that would be ethical. স্যার নেইবার তো পরে বলবে স্যার যে আমার ফেসবুক দেখো hack করতে পারো কিনা। স্যার এগুলো বলে এগুলো প্রায় সময় বলে স্যার। স্যার আমরা যখন সিএসসি CSE পড়ি তো তখন বলে স্যার, যে আমাদের অনেক Facebook- ফ্রেন্ড বলে যে স্যার ফেসবুকটা একটু হ্যাক করে দিস, এরকম বলে ওদের এটাই তো ওদের সমস্যা। ওরা তো সিএসসি গ্রাজুয়েটদেরকে মোবাইল দিয়েও বলে যে একটু মোবাইলটা একটু ঠিক করে দিতে। স্যার যদি না পড়া স্যার যায় হ্যাকিং এর তাহলে সেটআপ কিসের? করতে তো ওদেরকে বলবা যে ফেসবুক যদি আমি হ্যাক করে ফেলতে পারতাম তাহলে তো আমাকে ফেসবুক চাকরি দিত, তাই না? Okay, then you need to keep your security policy up to date. Up to date কেন? কারণ প্রতিনিয়ত এই যে নতুন নতুন ধরনের অ্যাটাক আসতেছে, এবং in every 13 second there is a new attack. বুঝছো? প্রতি 13 সেকেন্ডে একটা অ্যাটাক হয়। Okay, then we need to enforce strong passwords, two-factor authentication. I think all of you know what is two-factor authentication. এবং অনেক বড় বড় অর্গানাইজেশন, সিকিউরিটি অর্গানাইজেশন যারা, ওরা two-factor না, ওরা ইভেন মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করে, বুঝছো? MFA, multi-factor authentication, 3-layer, 4-layer authentication use করে। Okay, there are some other terms. একটা হচ্ছে IOC, indicator of compromise. ধরো তোমার সিস্টেম malware infected হয়েছে বা ransomware infected হয়েছে. How do you know that your system is malware infected? সো কিছু সিমটম তো থাকে। ধরো তোমার কোভিড যদি হয়, কোভিড এর কিছু সিমটম থাকে না, যেমন জ্বর হয়, তারপর কাশি হয়। ওকে, তো তোমার সিস্টেমে যদি কোনো একটা ম্যালওয়্যার ইনফেক্টেড হয়, তোমার সিস্টেমের কিছু, তোমার সিস্টেমের যে বিহেভিয়ার, দ্যাট উইল চেঞ্জ। সো দ্যাট উইল চেঞ্জ এন্ড দ্যাট উইল রিফ্লেক্ট যে যেই সিমটম গুলো দেখে তুমি বুঝবা যে তোমার সিস্টেম কম্প্রোমাইজ হয়েছে। তো এই টার্মটাকে বলা হয় IOC. IOCs are the symptoms through which we can understand that our system is compromised. কথাটা বুঝছো? ধরো হঠাৎ দেখা গেল যে তোমার সিস্টেমের হার্ডওয়্যার রিসোর্স ইউটিলাইজেশন অনেক বেড়ে গেছে, ওকে, অথবা ডিস্ক ইউটিলাইজেশন অনেক বেড়ে গেছে, তোমার সিস্টেমে দেখা গেছে যে কোনো ধরো বিচিত্র টাইপের ফাইল ক্রিয়েট হয়ে আছে, কিছু শর্টকাট লিংক ক্রিয়েট হয়ে আছে। এই যে বিভিন্ন সিমটম দেখে তুমি কি করতে পারো, বুঝতে পারো যে হ্যাঁ আমার সিস্টেম গেছে। ওকে, সো দ্যাট ইজ কল্ড IOC. Then there is another term that is called IOA. এই টার্মগুলো সামনে ইউজ হবে, এই জন্য এই চ্যাপ্টারটা তো ফার্স্ট চ্যাপ্টার ইন সাইবার সিকিউরিটি। এই চ্যাপ্টারে কিছু টার্মের সাথে তোমরা পরিচিত হচ্ছ। সো IOA কি?
ধরো তোমার সিস্টেমে কারেন্টলি একটা অ্যাটাক হচ্ছে, ওকে, সো তুমি কি কি সিম্পটম দেখে বুঝবা? এই সিম্পটম গুলো দেখে তুমি বুঝবা যে তোমার সিস্টেম কম্প্রোমাইজড। ওদেরকে বলা হচ্ছে আইওএ, ইন্ডিকেটরস অফ অ্যাটাক। গট ইট? স্যার সিস্টেম বলতে এখানে কি বোঝাচ্ছেন স্যার? নেটওয়ার্কের যে সিস্টেম ওইটা? তোমার কম্পিউটারটাও একটা সিস্টেম, জি স্যার। একটা সার্ভারও একটা সিস্টেম, গোটা নেটওয়ার্কটাও একটা সিস্টেম, ওকে? তো সিস্টেমের যে কোনো কিছু, আন্ডারস্টুড? জি স্যার। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাইবার সিকিউরিটি এমন একটা জিনিস যে উই নিড অ্যান ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টু সিকিউর আওয়ার নেটওয়ার্ক। ধরো তোমার নেটওয়ার্কে খুব এক্সপেন্সিভ ফায়ারওয়াল, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম এগুলো বসালা, আর তুমি মনে করলা নাকে তেল দিয়ে ঘুমাবা। ইটস নট লাইক দিস। কথাটা বুঝছো? যে তোমার নেটওয়ার্কে ধরো খুব এক্সপেন্সিভ ফায়ারওয়াল, লেটস সে 2 কোটি 3 কোটি টাকা খরচ করে একটা ফায়ারওয়াল কিনছো, একটা ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম ডিপ্লয় করছো, এবং তুমি চিন্তা করলে যে তোমার সিস্টেম কমপ্লিটলি প্রটেক্টেড, দেন ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। ইউ আন্ডারস্টুড? কারণ ধরো তোমার একটা অর্গানাইজেশন যদি সিকিউর করতে চায়, তাহলে সবার আগে অর্গানাইজেশনের যেটা করতে হয় এটা হচ্ছে একটা সাইবার অ্যাওয়্যার কালচার অর্গানাইজেশনে ক্রিয়েট করতে হবে। যে কোন কোন ইভেন ধরো তোমার অনেক এক্সপেন্সিভ ফায়ারওয়াল আছে, কিন্তু তোমার কিছু ইউজার আছে খুবই নভিশ ইউজার, ওরা কি করে বিভিন্ন সাইটে গিয়ে বিভিন্ন অ্যাডে ক্লিক মারে, বিভিন্ন জায়গায় ওই যে অনেক সময় বিভিন্ন ধরনের ধরো প্রম্পট আসে, হ্যাঁ, পপ আপ আসে, ওইগুলাতে ক্লিক করে দেখা গেছে কি তার মেশিনে ওইখানে ক্লিক করছে, ওই অ্যাডভার্টাইজমেন্টের ব্যাকএন্ডে কি ছিল, একটা আইফ্রেম ছিল, ওই আইফ্রেমের একটা ম্যালওয়্যার ছিল, ওই ম্যালওয়্যারটা তার মেশিনে চলে আসে। সো তার মেশিনে যখন ম্যালওয়্যারটা চলে আসলো, দ্যাট ম্যালওয়্যার মাইট স্প্রেড ইন ইউর এন্টায়ার নেটওয়ার্ক। হ্যাঁ, এটা এই যে কোভিড ভাইরাসের মতো, আন্ডারস্টুড? সো তাহলে একটা সিস্টেমকে ফুল সিকিউর করতে হইলে ইভেন ওই যে এন্ড ইউজার যেটা আছে তাকেও সিকিউরিটি নলেজ আমাদের দিতে হবে। হ্যাঁ, তার সিস্টেমটাও কি হইতে হবে? প্রটেক্টেড হইতে হবে। আন্ডারস্টুড? বুঝছো ব্যাপারটা? জি Yes, sir. তো এই জন্য ইউ সি এই যে মানুষজন এই যে বিভিন্ন পর্নোগ্রাফিক সাইটে যায়, ম্যাক্সিমাম পর্ন সাইট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ধরো গেমিং সাইট আছে না, অনলাইন গেমিং সাইট, Yeah. এই ম্যাক্সিমাম 1 নাম্বার হচ্ছে পর্ন সাইট, 2 নাম্বার হচ্ছে অনলাইন গেমিং সাইট, 3 নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে অনলাইন নিউজ সাইট। এই 3 ধরনের সাইট ম্যালভার্টাইজমেন্ট বলি আমরা, ওগুলোকে কি বলা হয়? ম্যালভার্টাইজমেন্ট। টার্মটা কি বলছি বলো তো? Malvertisement. ম্যালভার্টাইজমেন্ট মানে ম্যালওয়্যার অ্যাডভার্টাইজমেন্ট করে। দ্যাট মিন্স ওদের ওইখানে ধরো একটা বিভিন্ন পর্নোগ্রাফিক সাইটে যারা যায়, দেখা যায় যে বিভিন্ন ধরনের পপ আপে ক্লিক করলো। আসলে আগে আমাকে একটা কথা বোঝাও যে এই যে দেয়ার ইজ নাথিং কল্ড ফ্রি লাঞ্চ ইন দিস ওয়ার্ল্ড। বাপমা ছাড়া কেউই ফ্রি কোনো কিছু দেয় না, দেয়? No, sir. No. Nobody, right? Even someone bapma chhara, even the others, they will not even love you without any lunch, right? So তাহলে এই যে বিভিন্ন পাবলিক ফ্রিতে পর্ন দেখাচ্ছে, ফ্রিতে ভিপিএন দিচ্ছে, ওদের তো কোনো না কোনো একটা মোটিভ থাকে। ইউ আন্ডারস্টুড? নাকি ওরা তোমার আত্মীয় লাগে যে তোমার ফ্রি ভিপিএন দিচ্ছে, তোমাকে ফ্রি পর্ন দেখাচ্ছে? ওকে, সো হোয়াট দে ডু, দে অ্যাকচুয়ালি এই ম্যাক্সিমাম সাইট গুলাতে কি থাকে? ম্যালভার্টাইজমেন্ট থাকে।
তো এখানে তুমি বিভিন্ন কোনো একটা লিংকে ক্লিক করছো, ক্লিক করার পর দেখা যাবে আরো 5টা 6টা লিংক ওপেন হয়ে গেছে। তারপরে ব্যাক এন্ডে কি আছে, একটা ম্যালওয়্যার আছে, ওই ম্যালওয়্যারটা তোমার মেশিনে চলে আসে। তারপর থেকে তুমি দেখবা, অনেক সময় তোমরা খেয়াল করে দেখবা যে তুমি আসলে ইন্টারনেট ইউজ করতেছো না, হ্যাঁ, তারপরেও দেখবা যে তোমার নেটওয়ার্ক অ্যাক্টিভিটিতে গিয়ে দেখবা ধরো ইন্টারনেট ইউজ করতেছো না, তারপরেও যদি নেটওয়ার্কে দেখো যে অ্যাক্টিভিটি অল টাইম চলতেছে, তখন বুঝবা যে কিছু একটা ম্যালওয়্যার তোমার সিস্টেমে আছে হু ইজ কনস্ট্যান্টলি পাসিং দ্য ডেটা। স্যার এটা কি স্যার টাস্ক ম্যানেজার থেকে দেখা যাবে না স্যার? হ্যাঁ, দেখতে পারবে, যে টাস্ক ম্যানেজার থেকে আমি দেখতেছি, দেখা যাচ্ছে। Yes, sir. হ্যাঁ, এখানে এই যে নেটওয়ার্ক ইউটিলাইজেশন দেখতে পারবা, অর্থাৎ একটা ম্যালওয়্যার আসলে দেখা যাবে তোমার নেটওয়ার্ক ইউটিলাইজেশন অনেক বেড়ে গেছে বা ডিস্ক ইউটিলাইজেশন অনেক বেড়ে গেছে। ওকে, তো এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং মোস্টলি উই নিড টু প্রমোট সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস। ওকে, তো এই যে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রমোট করে, কি কি অর্গানাইজেশন, এই যে কয়েকটা অর্গানাইজেশনের নাম দাম একটু জেনে রাখো। এই যে সিসা, ইউএস সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার এন্ড সিকিউরিটি এজেন্সি, তারপরে হচ্ছে এআইএস, অটোমেটেড ইন্ডিকেটর শেয়ারিং, এনইসা, এটা ইউরোপিয়ান, তারপরে এই যে এনসিএস, ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স। So these organizations, they are actually promoting cyber security awareness, okay, throughout the world. এবং এই যে ধরো সোশ্যাল মিডিয়াতে তোমরা কোনো কিছু যাচাই মানে কোনো কিছু চিন্তা না করে যে বিভিন্ন জিনিসপত্র শেয়ার করতেছো, স্পেশালি দ্য গার্লস, তোমরা এই যে সোশ্যাল মিডিয়াতে এই যে বিভিন্ন ছবি টবি দিচ্ছ, হ্যাঁ, ইউ ডোন্ট নো যে তোমাদের এই ছবিগুলা ডার্ক ওয়েবে ঘোরাফেরা করতেছে, তোমাদের এই ছবিগুলা সাইবার ক্রিমিনালরা ডার্ক ওয়েবে বিক্রি করতেছে। এবং ইউ নো ইন দেয়ার আর থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ কেসেস, ডার্ক ওয়েবে গেলে দেখতে পাবা যে ওইখানে বিভিন্ন সাইবার ক্রাইম ক্রিমিনাল যে গ্রুপরা আছে, ওরা দেয়ার মেইন টার্গেট হচ্ছে ওই যে ওরা হচ্ছে তোমার ওই যে নারী পাচার, তারপর বিভিন্ন ধরনের মাফিয়া চক্রের সাথে ওরা সংযুক্ত থাকে। তো ওরা কি করে, এই সারফেস ওয়েব থেকে এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে ছবি টবি দিচ্ছ, এগুলা কি করতেছে, ডার্ক ওয়েবে দেখাচ্ছে। না, পৃথিবীর অন্য প্রান্তের কোন এক মাফিয়ার যদি কাউরে পছন্দ হয়, বলবে যে ওরা তুলে নিয়ে আসো। A lot of people are being victim of this. Okay, so আমাদেরকে এই যে অ্যাওয়্যার হইতে হবে। এবং যখন তুমি ইন্টারনেটে কোনো কিছু দিচ্ছ, ওকে, whenever you are giving anything, তো ইন্টারনেটে কিন্তু এটা থেকে যাচ্ছে। তুমি মনে করতেছো যে এটাতে আমি ডিলিট করে দিছি, এটা আর নাই। ইটস নট লাইক দিস। হ্যাঁ, whenever you post something public in the internet, that becomes permanent. হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে, এই অ্যাওয়ারনেস গুলো ক্রিয়েট করতে হবে। তারপরে এই যে ফেসবুকে বিভিন্ন ধরনের ধরো গেম, তারপর বিভিন্ন ধরনের অ্যাপ আছে না, ওই যে ম্যাচিং, তারপরে এই যে বিভিন্ন কোশ্চেন করে, এগুলোর মাধ্যমে তোমাদের অনেক ইনফরমেশন হাতিয়ে নিচ্ছে। ওকে, তো whenever you post something on the internet, তোমাকে চিন্তা করতে হবে যে এটার কনসিকুয়েন্সেস কি হইতে পারে, এবং এই কনসিকুয়েন্সেস কি কি হইতে পারে এটা আমাদের কাছের যারা আছে তাদেরকেও আমাদের এটা জানাইতে হবে। হ্যাঁ, ওভারঅল উই হ্যাভ টু ক্রিয়েট এ সাইবার অ্যাওয়্যার সোসাইটি। তো এগুলাই এবার এখান থেকে শুরু, যে থ্রেট অ্যাক্টররা কি কি টুল ইউজ করে, এটা তো মনে হয় না আজকে আর সম্ভব হবে। সো এই যে এখান থেকে শুরু হবে নেক্সট দিন। এই যে পাসওয়ার্ড ক্র্যাকার টুল কি কি আছে, ওয়্যারলেস হ্যাকিং টুল, নেটওয়ার্ক স্ক্যানিং টুল। ওকে, সো কোর সাইবার সিকিউরিটিতে প্রবেশ করবা নেক্সট ক্লাস থেকে। গট ইট? Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। আজকে তো টাইম শেষ। সো সোশ্যাল মিডিয়াতে আন্দাজি তোমরা এই যে বিভিন্ন জিনিসপত্র শেয়ার করো, you have to stop doing it.
কি লাভ? একটা শুধু পাবলিক শুধু লাইকই দেয়, টাকা তো দেয় না। টাকা দেয়? না আপনাদের টাকা তো পায় ওর নাম নাকি জোকারবার্গ। মিস্টার জোকারবার্গ। তো টাকা ইনকামের জন্য ফেসবুক ইউজ করলে ঠিক আছে। Otherwise it has no meaning. Understood? এবং যতটুকু পাবলিক ধরো তোমাদের ক্যাম্পাসের একদম এই যে কি বলে এই কুড়িল বিশ্ব রোডের যে চৌরাস্তা আছে না, ওইখানে যদি একটা বিশাল বিলবোর্ড লাগানো হয়, ওই বিলবোর্ডে সারাদিন ধরো তুমি কি দিয়া ভাত খাও, তুমি কোথায় যাও, তুমি কক্সবাজার গেছো, এবং এগুলো ধরো এই বিলবোর্ডে দেখাচ্ছে, আর সবাই এদিক দিয়ে যারা যাচ্ছে দেখতেছে যে ও আচ্ছা এমক এটা দিয়া ভাত খায়, এমক এই করে, তো তাইলে কি তোমাদের ভাল লাগবে জিনিসটা? স্যার এটা তো দুইটা জিনিস হইতে পারে স্যার, কিছু লোকের ভালো লাগতে পারে, আবার কিছু লোকের ভালো নাও লাগতে পারে। কিছু লোক আছে আর যারা সবসময় চায় যে ব্যাপারটা সবাই দেখুক, এটা ব্র্যান্ডিং হোক, মানে তার ফ্যান ফলোয়ার বাড়ুক, আর কিছু লোক সবসময় চায় হাইড হয়ে থাকে। সো দুইটা আনসার ব্র্যান্ডিং হইতে পারে। ব্র্যান্ডিং তো নিজে আগে ব্র্যান্ড হইতে হবে না। ইফ ইউ অ্যাচিভ সামথিং, তুমি কি দিয়া ভাত খাইছো এটা দিয়ে তো কারো কিছু আসে যায় না, আসে যায়। না স্যার থাকে অনেকে স্যার, দেখি আর কি অনেক সময়। হ্যাঁ, তো এগুলো আমাদেরকে অ্যাওয়্যার হইতে হবে যে আমাদেরকে উই হ্যাভ টু অ্যাক্ট সেন্সিবলি ইন দ্য পাবলিক ডোমেইন, রাইট? পাবলিক ইন্টারনেট। মানুষের প্রাইভেসি ধ্বংস হয়ে যাচ্ছে। এটা তুমি ওইটা দেখো তো, ফেসবুক যা বানাইছে মার্ক জাকারবার্গ, ও নিজে ওর প্রাইভেসি কতটুকু মেনটেন করে, ওর পরিবারের কি কি দেয়, ওর প্রোফাইলে গিয়ে দেখো ওর পরিবারের কিছু দেয়নি। তোমরা কি জানো জোকারবার্গের মাকে বিশ্ব মা এই যে কি জানি বলে মা দিবসে কি জোকারবার্গ তার মায়ের ছবি টবি সহ ফেসবুকে পোস্ট দিছে কোনোদিন? না স্যার। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মা দিবসে ভালোবাসা উতলায় ওঠে, সারা জীবন দেখা যায় যে মার কথা শুনে না। ঠিক আছে, বাট হোয়াট আই মিন ইজ ওইটা না, ছবি দাও ভালো করে। ওইখান থেকে তো হচ্ছে যে কেউ তোমার সম্পর্কে যদি আমি ডাটা মাইন্ড করতে চাই, আচ্ছা তোমার কি কি, তোমার মাকে, তোমার বাবাকে, তোমার ভাইকে, বোনকে, তোমার কাজিনকে, এগুলা ডাটা নেওয়ার জন্য, ধরো আমি তোমার ক্ষতি করতে চাই, তোমার এইসব ডাটা নেওয়ার জন্য তো আমার পায়ে লাগানোর দরকার নাই, এখন দরকার আছে আমি তোমার ফেসবুক ফ্রেন্ড হইলেই তোমার সব ডাটা পেয়ে যাবো, তাই না? বুঝছো ব্যাপারটা? জি স্যার। তো ইটস এ পাবলিক প্লেস। কতটুকু ইনফরমেশন তুমি এখানে পাবলিশ করবা, ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট ইট, আদারওয়াইজ একদিন সাফার করবে। এনিওয়ে, উইথ দ্যাট আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট দিন থেকে তোমরা সাইবার সিকিউরিটির জন্য প্রস্তুত হও। ওকে, আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম।